আচ্ছা, আমরা গতদিন হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মিওসিস সম্পর্কে সাধারণ একটা আইডিয়া নিছি। মাইটোসিসের গুরুত্ব পড়ছিলাম, তাই না? অ্যামাইটোসিস সম্পর্কে পুরোটা পড়ছি। অ্যামাইটোসিস শেষ হয়েছে। অ্যামাইটোসিসের পরে তোমাদের বই টপিক হচ্ছে কোষচক্র ও ইন্টারফেস। কোষচক্র আর ইন্টারফেস। কোষচক্রের ইংরেজি কি? সেল সাইকেল। সেল সাইকেল। আর এর পরের টপিক কি? পরের টপিক হচ্ছে মানে একসাথেই দুইটা, ইন্টারফেস। তাহলে কোষ চক্র কি জিনিস? যেহেতু নামের মধ্যে চক্র আছে, তার মানে এখানে কয়েকটা ধাপ থাকবে যেটা রিপিটেডলি বারবার হবে, চক্রাকারে আবর্তন হবে, এজন্য এর নাম কোষ চক্র। তাহলে এখানে কি কি হয়? কোষ চক্রের মধ্যে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে ইন্টারফেস, আরেকটা কি এমফেস। এমফেস, তাহলে ইন্টারফেস এবং এমফেস। তাহলে আমরা যদি একটা কোষ চক্র আঁকি, ধরলাম এটা একটা কোষ চক্র। এই কোষ চক্রের মাত্র 5 to 10% সময় ব্যয় হয় হচ্ছে এমফেজে। এমফেজ, এমফেজ মানে হচ্ছে মাইটোসিস ফেজ। এমফেজ মানে কি? মাইটোসিস ফেজ। আর মাইটোসিস মানে হলো বিভাজনরত ফেজ। তাহলে এখানে কোষের কি হবে? বিভাজন হবে। আর এটা কি? এটা হচ্ছে বিশ্রাম দশা। বিশ্রাম দশা। তাহলে ইন্টারফেজ হচ্ছে কোষ বিভাজন হওয়ার আগে কোষ যে বিশ্রাম কাল কাটায়, হ্যাঁ, প্রস্তুতি নেয়। কোষ বিভাজন হওয়ার আগে কি হয়? প্রস্তুতি নেয় কোষ। এই প্রস্তুতি কাল বা বিশ্রাম দশাটাই হচ্ছে ইন্টারফেজ। তোমাদের ইন্টার পরীক্ষা, ফর এক্সাম্পল ধরো তোমরা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ, 26 না? তো এখন কত সাল? 24 সাল। পরীক্ষা কবে? 26 সালে পরীক্ষা। 26 সালের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কত সাল থেকে? 24 সাল থেকে। পরীক্ষা দিবা কয়দিন? 1 মাস, তাই না? তাহলে 1 মাসের একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কয়দিন? 2 বছর। তাহলে তোমাদেরকে বাংলাদেশ সরকার ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দেওয়ার জন্য সেই পরীক্ষায় বসার জন্য 2 বছর সময় দিছে। আর পরীক্ষা হবে কতটুকু সময়? 1 মাস। তাহলে সবসময় দেখা গেল, উদাহরণ আমরা যতই দেই দেখবা যে প্রস্তুতির সময়টা বেশি, তাই না? যারা খেলে, ক্রিকেট খেলোয়াড়, একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে প্রত্যেকের কতদিন প্র্যাকটিস করা লাগে বলো তো? প্র্যাকটিসের কি কোনো সীমা আছে? সীমা নাই। যেমন ধরো আমরা ডাক্তার হওয়ার জন্য ডাক্তারের যে ফাইনাল পরীক্ষা সেটা দিছি হচ্ছে 2 মাস জুড়ে, কিন্তু ডাক্তারি পড়ছি কয় বছর? 5 বছর। কয় বছর? 5 বছর। আর ডাক্তারি পরীক্ষা দিছি 2 মাস। ফাইনাল পরীক্ষার কথা বলতেছি, এছাড়া সারা বছর অনেক পরীক্ষা থাকে। বছরে 365 দিনে 800+ পরীক্ষা থাকে, ওটা বলে লাভ নাই। কিন্তু ফাইনাল পরীক্ষা কয় বছর ছিল? 2 মাস। কিন্তু পরীক্ষার প্রস্তুতি 5 বছর। তাহলে সবকিছুই দেখলাম আমরা যে প্রস্তুতি সময়টা কি বেশি, আর ফাইনাল খেলা অল্প সময়, নাকি? তাহলে 2 বছর প্রস্তুতি নিতে হবে। ওই 2 বছর হচ্ছে বিশ্রাম কাল, কোষের বিশ্রাম দশা। তাহলে বিভাজন হবে অল্প সময়, 5 to 10%। এটা হচ্ছে সেই ইন্টার পরীক্ষা যেটা 1 মাস জুড়ে হবে। আর এইটার জন্য সে যেই প্রস্তুতি নেয়, অর্থাৎ বিশ্রামকাল, প্রস্তুতি দশা, এই বিশ্রাম দশার অপর নাম হচ্ছে প্রস্তুতি কাল বা প্রস্তুতি দশা। তাহলে এটা কতটুকু সময়? 90 to 95%। এখন এই বিশ্রাম দশায় সে যদি শুধু বিশ্রামই নেয় তোমাদের মতো, হ্যাঁ, যদি বসেই থাকে, তাহলে এই যে ফাইনাল দশা কি হবে? হবে না, এটা সে জানে। তাহলে এই কোষের মাইটোসিস দশা হওয়ার জন্য, বিভাজন হওয়ার জন্য তার যে বিশ্রামকাল, নাম বিশ্রামকাল হইলো, ওই সময় কি সে বিশ্রাম নেয়? বিশ্রাম নেয় না। তাহলে একটা সাধারণ কোষ যদি বিশ্রামকালে বিশ্রাম না নেয়, তাহলে তোমরা মানুষ হয়ে কেন এই 2 বছর বিশ্রামকাল কাটাচ্ছ পড়াশোনা না করে? এই ছোট্ট কোষ থেকে তোমাদের শিখার আছে না অনেক কিছু।
হ্যাঁ, একটা কোষ তোমাদের শেখাচ্ছে যে যদিও আমার টোটাল সময়ের 90 থেকে 95 কি বিশ্রামকাল, বিভাজন হয় কতক্ষণ? 5 থেকে 10%। তারপরও সে ওই পুরো সময় আমরা দেখব কি করে, তাই না? অনেকগুলো ফেজ সে, অনেকগুলো ধাপ সে পার করবে, ওইখানে কোনো সময় সে বসে থাকবে না। এই যে পুরো বাকি যে সময়টুকু, এইটুকু যদি এম ফেজ হয়, এই বাকি পুরো সময়টুকু কি, এইটুকু ইন্টারফেজ, তাই তো? তাহলে এই সময়টুকু সে বসে থাকে না, আর বসে থাকে না বলেই সে পারফেক্ট ভাবে কি হয়, বিভাজন হয়। আর এই সময় যদি বসে থাকে অথবা কোনো ডিফেক্ট হয়, তাহলে এই মাইটোসিস কি হবে, অনিয়ন্ত্রিত হবে। তাহলে কি হবে, অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে, অনিয়ন্ত্রিত এম ফেজ হবে, তাহলে সেখানে ক্যান্সার হবে। ওই কোষটা কি হবে, তার কন্ট্রোল হারায় ফেলবে। এই দশাটা যদি ইন্টারের 2 বছর যদি কন্ট্রোল হারায় ফেলো, তাহলে পরীক্ষা কি হবে? তাহলে এটুকু বুঝছো? আর নিজেরা কি বুঝছো এখান থেকে নিজেদের জন্য কি শিক্ষণীয় কি? এখন এই যে ইন্টারফেস যে দশা, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে G1 ফেজ, একটা S ফেজ, আর একটা কি G2 ফেজ। G1 S ফেজ, G2 ফেজ। তাহলে এই G1 হচ্ছে আমরা বলতে পারি এটাকে গ্যাপ 1। হ্যাঁ, এটা অপর নাম কি, গ্যাপ 1। এটা হচ্ছে গ্যাপ 2, ঠিক আছে, গ্যাপ 2। আর এটা S ফেজ। তাহলে গ্যাপ 1-এ সে তার মোট সময়ের 30 থেকে 40 ভাগ সময় ব্যয় করে। এস ফেজে মোট সময়ের 30 থেকে 50 ভাগ সময় সে ব্যয় করে। আর গ্যাপ 2-তে সে তার মোট সময়ের 10 থেকে 20% সময় ব্যয় করে। আমি যদি ভুল করে না থাকি তাহলে এই পার্সেন্টেজটা ঠিক আছে, ঠিক আছে কি? আচ্ছা, যাই হোক, তাহলে গ্যাপ 1-এ সে তার মোট সময়ের 30 থেকে 40 ভাগ সময় ব্যয় করতেছে। এস ফেজে 30 থেকে 50 ভাগ সময়, এবং গ্যাপ 2-তে সে 10 থেকে 20 ভাগ সময় ব্যয় করতেছে। তাহলে প্রথম যে গ্যাপ 1, গ্যাপ 1 মানে বিশ্রাম, তাই না? এখানে সে বিশ্রাম নিচ্ছে, তারপর এইখানে এস ফেজে সে কিছু কাজ করতেছে, তারপর আবার সে বিশ্রাম নিচ্ছে, এবং ফাইনালি সে বিভাজন হচ্ছে। তাহলে প্রত্যেকটা কাজ করার আগে সে বিশ্রাম নিচ্ছে। তাহলে গ্যাপ 1-এ কি হয়? প্রথম কথা হচ্ছে গ্যাপ 1 এটা কোষ চক্রের শুরু নির্দেশ করে। কি নির্দেশ করে? শুরু নির্দেশ করে। গ্যাপ 1 হচ্ছে কোষ চক্রের শুরু নির্দেশ করে। কোষ চক্রে বিভাজন হওয়ার জন্য কিছু প্রভাবক লাগে। কি লাগে? কিছু প্রভাবক লাগে। এই প্রভাবক হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক, আর একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক কি? অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে ফুল ফর্ম বই লেখা আছে, দেখেন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এবং বাহ্যিক প্রভাবক হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, হরমোন এন্ড গ্রোথ ফ্যাক্টর। তাহলে একটা কোষ বিভাজন হওয়ার আগে তার কিছু প্রভাবক লাগে। আমরা এর আগেও বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াতেও দেখছি প্রভাবক লাগে, তাই না? তাহলে এইখানে যে প্রভাবক লাগতেছে সেটা 2 ভাগে ভাগ। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক, একটা বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবককে সাইক্লিন সিডিকে, তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এবং বাহ্যিক প্রভাবককে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর। ফর এক্সাম্পল, তোমাদের বড় এক্সাম্পল দেওয়া আছে, আমাদের যে লাল রক্তকণিকা, এটা তৈরি হওয়ার জন্য, লাল রক্তকণিকা একটা কোষ, তাই না? 120 দিন পর পর ধ্বংস হয়ে যায়, জানো তো? তাহলে এই লাল রক্তকণিকা, নতুন লাল রক্তকণিকা তৈরি হওয়ার জন্য আমাদের যে হরমোন লাগে, সেই হরমোনের নাম হচ্ছে এরাইথ্রোপয়েটিন। এরাইথ্রোপয়েটিন। এই এরাইথ্রোপয়েটিন হরমোন এটা কিডনি থেকে রিলিজ হয়। তাহলে এই এরাইথ্রোপয়েটিন হরমোন কিডনি থেকে রিলিজ হয়। এই হরমোন কি করে? রেড সেল বা লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। তাহলে কোন ধরনের, মানে এটা তাহলে কি প্রভাবক হলো? বাহ্যিক প্রভাবকের উদাহরণ হলো, তাই না? তাহলে আমাদের লাল রক্তকণিকা তৈরি হওয়ার জন্য এরাইথ্রোপয়েটিন হরমোন প্রয়োজন, এবং এই জন্য এই প্রক্রিয়ার নাম, লাল রক্তকণিকা তৈরির প্রক্রিয়ার নামের যে নাম, এটা নামকরণ করা হয়েছে সাথে মিল রেখে, এরাইথ্রোপয়েসিস।
পয়েসিস। তাহলে বলতো একটা কিডনি রোগীর, কারো যদি কিডনি রোগ থাকে, হ্যাঁ, দীর্ঘদিনের কিডনি সমস্যা থাকে, তাহলে ওই রোগীর রক্তকণিকার কি হবে, পরিমাণ কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে, কারণ তার কাজ, কিডনির কাজ কি, রেড সেল তৈরি করা। তাহলে একটা কিডনি রোগীর যার দীর্ঘদিনের কিডনি জনিত সমস্যা আছে, তার লাল রক্তকণিকা কি হবে, কমে যাবে। লাল রক্তকণিকা কমে গেলে তাকে আমরা কি বলি? শরীরে দেহে লাল রক্তকণিকা কমে গেলে তাকে কি বলে? অ্যানিমিয়া বলে। গুড, অ্যানিমিয়া। তাহলে এমিয়া শব্দের বায়োলজিতে এমিয়া শব্দের অর্থ হলো ব্লাড। এমিয়া শব্দের অর্থ কি? ব্লাড। তার শরীরে রক্ত নাই, তাহলে কোনো কিছু না থাকলে আমরা এ বা এন যোগ করি, তাহলে অ্যানিমিয়া। তার মানে কি, তার শরীরে রক্ত নাই, রক্ত কমে গেছে, এটাকে বলে। শুরু নির্দেশ করতেছে। আর গ্যাপ ওয়ানে আমাদের যেহেতু কোষ বিভাজন হবে, তাহলে বিভাজন হওয়ার জন্য এই ফ্যাক্টর গুলো কি হবে, সে প্রস্তুত করবে, ফ্যাক্টর গুলো তৈরি হওয়া শুরু হবে। ঠিক আছে, কোষ বিভাজন হওয়ার জন্য আমাদের এরকম গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন লাগবে। আমরা একটা এক্সাম্পল দিছি, এরকম আরো এক্সাম্পল আছে। আচ্ছা, তাহলে গ্যাপ ওয়ানে শুরু নির্দেশ করতেছে এবং এই যে প্রোটিন গুলো আছে এগুলো সে জোগাড় করতেছে, যেমন সাইক্লিন সিডিকে। এই সিডিকের সাথে সাইক্লিন নামক একটা প্রোটিন আছে, সাইক্লিন। এই সাইক্লিন আর সিডিকে এরা দুইজন একত্রিত হয়। একত্রিত হয়ে কি করে? সাইক্লিন সিডিকে তৈরি করে, সাইক্লিন সিডিকে তৈরি করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গ্যাপ ওয়ানের মোটামুটি ইম্পর্টেন্ট কথা। আছে কি পাচ্ছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে এস ফেজ। এস ফেজে আমরা যেটা মূল জিনিস মনে রাখবো, এস ফেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা পরীক্ষায় সবসময় আসে, সেটা হচ্ছে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। এটা আমাদের জন্য মনে রাখা খুবই জরুরি, এমসিকিউতে কমনলি আসে। ডিএনএ রেপ্লিকেশন হয়, এবং আমি যদি আমাদের কোনো পরীক্ষা নেই তাহলে অবশ্যই সেখানে প্রশ্ন থাকবে যে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কোন দশা লাগাবা? লাগাবা না, কারণ তোমরা তো ভুলে যাবা। ঠিক আছে, তাহলে এস ফেজ ডিএনএ রেপ্লিকেশন হয়, তাহলে এইটা মনে রাখা খুবই জরুরি। এখন দেখো, একটা আমরা পড়ছি কি, মাইটোসিস কোষ বিভাজনে মূলত কি হয়, ক্রোমোজোমের বিভাজন হয় এবং নিউক্লিয়াসের বিভাজন হয়, তাই না? তাহলে নিউক্লিয়াসের বিভাজন হওয়ার সময় যদি ডিএনএ রেপ্লিকেশন না হয় তাহলে কি হবে? ডিএনএ ভিন্ন রকম হয়ে যাবে, ডিএনএ তে চেঞ্জ চলে আসবে। তাহলে নিউক্লিয়াসের বিভাজন হওয়ার আগেই ডিএনএ রেপ্লিকেশন হওয়া জরুরি, নতুবা নতুন যে নিউক্লিয়াস তৈরি হবে তার ডিএনএ রেপ্লিকেশনে কি ডিএনএ তে নতুন বৈশিষ্ট্য চলে আসবে। আর যদি নতুন বৈশিষ্ট্য চলে আসে সেটাকে আমরা কি বলি? মিউটেশন। সেটাকে আমরা কি বলি? মিউটেশন। এই মিউটেশন কি জিনিস, মিউটাজিন কি জিনিস, এটা আমরা আজকের ক্লাসের শেষের দিকে পড়বো। মিউটাজিন বা মিউটেশন কি জিনিস, ডিএনএ তে যদি কোনো পার্মানেন্ট চেঞ্জ আসে, পরিবর্তন আসে, সেটাকে কি বলে? মিউটেশন। তাহলে ডিএনএ তে পরিবর্তন আনা যাবে না, ওর ডিএনএ সারা জীবন যতদিন বেঁচে থাকবে ওর ডিএনএ রেপ্লিকেশন সেম স্টাইলে সেম প্রসেসে হওয়া লাগবে। কোনো সিকোয়েন্স বেস পেয়ার যদি চেঞ্জ হয়ে যায়, প্রথম চ্যাপ্টার পড়ছো না? পড়ছো তো, তাহলে মিউটেশন কি জানোই। তাহলে বেস পেয়ার যদি চেঞ্জ হয়ে যায় ওর কোনো ডিএনএ তে, তাহলে সেইখানকার সেলগুলো কেমনে বিভাজন কেমন হবে? অনিয়ন্ত্রিত বিভাজন হবে, ক্যান্সার তৈরি হবে। ক্যান্সার সৃষ্টি হওয়া, ক্যান্সার কোষ সৃষ্টি হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে জিন মিউটেশন বা ডিএনএ তে পার্মানেন্ট চেঞ্জ, মিউটেশন ঘটা। আচ্ছা, তাহলে এস ফেজের মূল কথা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হবে, এটা মনে রাখা খুবই খুবই জরুরি। আর এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আমাদের যে ক্রোমোজোম আছে, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম, তোমরা প্রথম চ্যাপ্টারে পড়ছো। আর এই মাঝখানের এটা কি? সেন্ট্রোমিয়ার। তাহলে মাঝখানের এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ার ব্যতীত এটা বিভাজন হবে না, ক্রোমোজোম দুইটা যে আছে এই দুইটা বিভাজন হবে। তাহলে বিভাজন হয়ে কি তৈরি করবে? ক্রোমাটিড তৈরি করবে। তাহলে এইগুলোকে তখন আমরা বলবো ক্রোমাটিড। ক্রোমাটিড তৈরি করবে। এই দুইটা কাজ এস ফেজে ঘটবে এবং এই দুইটা কথা মনে রাখা খুবই খুবই জরুরি। তাহলে আমাদের এই যে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন এবং ক্রোমাটিড তৈরি হওয়া, তাহলে এই দুইটা জিনিস ঘটার জন্য আমাদের এইখানে কিছু কাজ করা লাগতেছে। তাহলে বলো তো নিলয়, এস ফেজে কি কি ঘটে? তাহলে গ্যাপ 2 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্রাম দশা। তাহলে এস ফেজ গেল, এবার হচ্ছে আমাদের গ্যাপ 2। তাহলে গ্যাপ 2 তে কিছু কাজ করবে, আলটিমেটলি ইন্টারফেজ দশা শেষ, কোষ কি হবে? বিভাজন হবে। তাহলে গ্যাপ 2 তে কি হয়? গ্যাপ 2 তে আমাদের যেটা হয় মনে রাখা লাগবে, সেটা হচ্ছে গ্যাপ 2 তে মাইক্রোটিউবিউলস সংশ্লেষ হয়। এখন মাইক্রোটিউবিউলস কি এটা তোমরা প্রথম চ্যাপ্টারে পড়ছো। মাইক্রোটিউবিউলস গুলো মূল কাজ কি? আমাদের কোষের যে সেন্ট্রিওল থাকে, হ্যাঁ, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছাকাছি কি থাকে?
সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। সেন্ট্রিওল, তাহলে আমরা যদি এখানে সেন্ট্রিওল আঁকি, এটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রিওল ধরো, আর এটা হচ্ছে আমাদের আরেকটা সেন্ট্রিওল। তাহলে এই হচ্ছে আমাদের সেন্ট্রিওল। বাকি যেই জায়গা ইগুলো আছে তরল, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার। এই যে সেন্ট্রিওল যেটা, এটা অসংখ্য কি দিয়ে তৈরি? মাইক্রো টিউবিউলস দিয়ে তৈরি। আর কোষ বিভাজনের জন্য যেহেতু এম ফেজে কোষ বিভাজন হবে, আমরা যখন মাইটোসিস পড়ব তখন এখানে সেন্ট্রিওলের একটা আলাদা ভূমিকা আছে। সেন্ট্রিওল যেটা করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। কোষ বিভাজনের জন্য স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়া খুবই জরুরি। তাহলে স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু, এটা সৃষ্টি হয় মূলত এই মাইক্রো টিউবিউলস দিয়ে। এই মাইক্রো টিউবিউলস এর মধ্যে তিন ধরনের ফিলামেন্ট থাকে, মাইক্রো ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর একটা কি তোমরা তো প্রশ্ন আছে ভালো বলতে পারবা, বলতে পারতেছো না, মনে হচ্ছে যে প্রথম শুনতেছো। আচ্ছা, তাহলে মাইক্রোটিউবিউলস এইটা হচ্ছে কি করে, মূলত সেন্ট্রিওল তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের যেহেতু কোষ বিভাজনের জন্য লাগবে, তাহলে এই জন্য এই গ্যাপ 2 তে আমাদের মাইক্রোটিউবিউল সংশ্লেষণ করা শুরু হয়। কেন শুরু হচ্ছে? কারণ সেন্ট্রিওল কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। কি ভূমিকা রাখতেছে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে। তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার জন্য সেন্ট্রিওল লাগতেছে, আর যেহেতু সেন্ট্রিওল লাগতেছে, এই জন্য মাইক্রোটিউবিউল সংশ্লেষ করা শুরু করতেছে। বোঝা গেছে কথা? আচ্ছা, তাহলে গ্যাপ 2 তে এই কাজ তো হবেই, তার সাথে এইখানে দেখো গ্যাপ 1 এ আরেকটা জিনিস পড়তে হবে, সেটা আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যেহেতু ডিএনএ রেপ্লিকেশন হবে, হ্যাঁ, গ্যাপ 1 এ যেহেতু পরের ধাপেই ডিএনএ রেপ্লিকেশন হবে, তাহলে এইখানে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যা যা লাগে, ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য কি লাগে বলো তো? ডিএনএ রেপ্লিকেশন নিয়ে তোমাদের একটা বিশাল টপিক ছিল, তাই না? কি কি লাগে? একটা ডিএনএ ছাঁচ লাগে, তাই না? তারপরে প্রাইমার লাগে, আরএনএ, প্রাইমার হচ্ছে আরএনএ, তাহলে আরএনএ লাগবে। তারপর ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যে সকল এনজাইম লাগে, সেই এনজাইম গুলো লাগবে। ডিএনএ রেপ্লিকেশনের জন্য এই যে রেপ্লিকেস, হেলিকেস, কত এনজাইম আছে, তাই না? সিঙ্গেল স্টেট বাইন্ডিং প্রোটিন, কিছুই মনে নাই তোমাদের। তাহলে এই জিনিসগুলো গ্যাপ 1 এই জড়ো করা শুরু করে। এই জিনিসগুলো কি করে? গ্যাপ 1 এ সে একসাথে নিয়ে আসে পরে এস ফেজে সে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন করে। তাহলে গ্যাপ 2 তে এখানে আমাদের মূল জিনিস মনে রাখা হচ্ছে মাইক্রোটিউবিউল সংশ্লেষণ করে। আর প্রয়োজনীয় যত উপাদান আছে গ্যাপ 2 তেও এরকম কি করে, সে প্রয়োজনীয় উপাদানগুলোকে তোমার মাইটোসিস হওয়ার জন্য এগুলোকে সে সংশ্লেষ করে বা তৈরি করে। ঠিক আছে, দুইটা ইম্পর্টেন্ট কথা এখান থেকে অল্প কথা মনে রাখলেই হবে। মূল যেটা আমাদের এই পার্সেন্টেজ গুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, বাকি কথা যেগুলো আছে টুকটাক এগুলো তোমরা পড়বা। আচ্ছা, গ্যাপ 2 তে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এখানে এই সিডিকে যৌগ যেটা আছে, হ্যাঁ, এটার ফসফোরাইলেশন হবে। ফসফোরাইলেশন হলে কি হবে? এটিপি তৈরি হবে। ফসফোরাইলেশন হলে কি হবে? এটিপি তৈরি হবে। আর এই গ্যাপ 2 থেকে এম ফেজ শুরু হওয়ার জন্য শক্তি প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? শক্তি প্রয়োজন হয়। তাহলে এই শক্তিটা কোথা থেকে আসবে? এই যে সিডিকে ফসফোরাইলেশন হলো, তাহলে এই এটিপি হচ্ছে আমাদের শক্তির উৎস। তোমরা 9 10 সালোক সংশ্লেষণ পড়ছিলাম, এখানে এটিপি ছিল, তাই না? এটিপি কে বলা হয়তো শক্তি মুদ্রা। তাহলে এই এটিপি যে সিডিকে ফসফোরাইলেশন হয়ে যে এটিপি তৈরি হলো, সেটা এম ফেজে আমরা কাজে লাগাবো। বোঝা গেছে? তাহলে এইটুকু আমাদের ছিল হচ্ছে কোষচক্র রিলেটেড গুরুত্বপূর্ণ কথা।